এটিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে সার্চ টেমপ্লেট কন্ট্রোল করা, বা আমরা কিভাবে কোনো একটি ওয়েবসাইটে সার্চ দেওয়ার পরে যে সার্চ রেজাল্টটি প্রদর্শিত হয় সেটি আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। তো গত পর্বে আমরা এই পর্যন্ত তৈরি করেছিলাম এবং আমরা এখানে সামথিং লিখে সার্চ করেছি, তার প্রেক্ষিতে আমাদের এই পেজটি এখানে ওপেন হয়েছে। তো এই পেজটি যে বর্তমানে ওপেন হলো, আমরা অলরেডি জানি যে ওয়ার্ডপ্রেসে পেজের জন্য পেজ ডট পিএইচপি ব্যবহার করা হয়, পোস্টের জন্য সিঙ্গেল ডট পিএইচপি ব্যবহার করা হয়, আর্কাইভের জন্য আর্কাইভ ডট পিএইচপি ব্যবহার করা হয়। ঠিক একইভাবে এই সার্চ রেজাল্ট যে পেজে শো হয় সেই পেজের জন্য সার্চ ডট পিএইচপি ব্যবহার করা হয়। তো যেহেতু এখনও পর্যন্ত আমরা আমাদের টেমপ্লেটে কোনো সার্চ ডট পিএইচপি ফাইল তৈরি করিনি, সো এখনও পর্যন্ত আমাদের এই টেমপ্লেটটি ইন্ডেক্স ডট পিএইচপিকে বাই ডিফল্ট ব্যবহার করতেছে। তো আমরা চাচ্ছি এটাকে মডিফাই করতে। আমরা এখানে চাচ্ছি যে আমরা কেউ যখন এখানে সার্চ করবে এখানে লেখা আসুক যে সার্চ রেজাল্ট ফর, যেটা লিখে সার্চ করেছে সেটা। তো যেহেতু ইন্ডেক্স ডট পিএইচপিতে যা যা ছিল এখানেও আমরা কিন্তু ঠিক তাই চাই, কারণ সার্চ রেজাল্টও কিন্তু একইভাবে পোস্টগুলো শো করবে একটার পর একটা, এবং সার্চ রেজাল্ট যদি হিউজ হয়, যদি অনেক সার্চ রেজাল্ট হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে নিচে এক্সার্ট ফাংশনটা চলে আসবে, বা নিচে পেজিনেশন যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা আসবে, এবং এক্সার্ট তো বাই ডিফল্ট আছেই প্রত্যেকটা। সো এটার জন্য আমরা ইন্ডেক্স ডট পিএইচপি যে ফাইলটা রয়েছে সেই ফাইলটাকে আমরা এখানে ডুপ্লিকেট করব এবং এটাকে আমরা নাম দিব সার্চ ডট পিএইচপি। এবং এখন কিন্তু এই মুহূর্তে এই সার্চ টেমপ্লেটটা কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপি থেকে কন্ট্রোল হচ্ছে না, যেহেতু আমরা এইমাত্র সার্চ ডট পিএইচপি ফাইল তৈরি করেছি। সো এখন এই টেমপ্লেটটা সার্চ ডট পিএইচপি থেকে পাচ্ছে। প্রমাণস্বরূপ আমরা যদি সার্চ ডট পিএইচপি সব কিছু ডিলিট করে দেই, আমরা দেখব এই টেমপ্লেটের সব কিছুই ফাঁকা। দেখুন, সব কিছুই ফাঁকা। তো এখন আমরা সিম্পলি আমাদের এই সার্চ ডট পিএইচপি যেটা রয়েছে সেটাকে আমরা কন্ট্রোল করব, এবং এখানে খুব বেশি মডিফিকেশনের দরকার নেই। আপনার যতটুকু মডিফিকেশন দরকার আপনি ততটুকু করলেই এখানে এনাফ হবে। তো আমরা জাস্ট যেটা করব, সিম্পল আমাদের উপরে একটা হেডিং দিব যে সার্চ রেজাল্ট ফর, যেটা লিখে সার্চ করেছে সেই ওয়ার্ডটা। তো দেখুন, আমরা চাচ্ছি যে আমাদের এই সার্চ রেজাল্টের যে হেডিংটা এটা কেবলমাত্র তখনই শো করবে যখন কোনো সার্চ রেজাল্ট এখানে পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে আমাদের এই সার্চের লেখাটি কেবলমাত্র তখনই পাবে যখন আমাদের এখানে কোনো পোস্ট থাকবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, এই যে ইফ হ্যাভ পোস্ট এরপরে আমরা আমাদের এই সার্চের লেখাটি ঢুকিয়ে দিব জাস্ট হোয়াইলের আগে। তো এই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট পিএইচপিটাকে ব্রেক করে দিচ্ছি এবং হোয়াইলের শুরুতে আমরা পিএইচপিটাকে আবার ওপেন করে দিচ্ছি। তো এই লেখার ভেতরে আমরা এখানে দিব। তো আমরা এটা হেডিং 2 দিয়ে দিতে পারি, অথবা হেডিং 1 দিয়েও দেওয়া যেতে পারে। তো আমরা হেডিং 2 ব্যবহার করে এখানে দিয়ে দিচ্ছি। যে আমরা এখানে লিখতে পারি যে সার্চ রেজাল্টস ফর কি সার্চের জন্য সেটা এখানে শো করুক আমরা চাই। তো সেটার জন্য আমরা এখানে ডাবল কোট বা সিঙ্গেল কোট, আমরা ডাবল কোট ইউজ করি। আমরা পিএইচপি কোড আমাদের লিখতে হবে। এটা সিম্পল যে দা সার্চ কোয়েরি, এই ফাংশনটি আমরা ব্যবহার করলেই আমরা ওকে। এবার আমরা আমাদের আউটপুটটা রিফ্রেশ করে দেখি যেখানে কোনো লেখা আসে কিনা। দেখুন, চমৎকারভাবে আমাদের এখানে লেখাটি চলে এসেছে যে সার্চ রেজাল্ট ফর অমুক। এখন আমরা এটাকে যদি স্টাইল দিতে চাই, আমরা সিম্পলি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি। এই যে এটা হেডিং 2, এটার কোনো ক্লাস দিতে পারি এবং ক্লাস দিয়ে আমরা সেটাকে সিম্পলি এটাকে আমরা এখান থেকে স্টাইলিং করতে পারি। সো এই হচ্ছে মূলত আমাদের সার্চ ডট পিএইচপি। আমরা এখানে বেসিক জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যেখানে কিভাবে আপনি মডিফাই করতে পারেন। এখন বাকিটা সম্পূর্ণরূপ আপনার বিষয়, আপনি আপনার মতো করে এখানে মডিফাই করে নেবেন। তো ভালো থাকবেন সবাই। ওয়েলকাম টু আইটিবারি টিউটোরিয়ালস। ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা আপনাদের সাথে কথা বলবো পোস্ট লুপ নিয়ে। তো আমরা এতক্ষণ যে ওয়েবসাইটটি ডিজাইন করেছি বা যে ওয়েবসাইটটি আমরা এতক্ষণ ডেভেলপ করলাম, সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা যদি ভালো করে খেয়াল করেন দেখবেন বেশ কিছু মিল পাওয়া যায়। যেমন ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলে আমরা যদি দেখি এটার যে প্যাটার্নটা, এটার যে স্ট্রাকচার সেখানে কেমন ছিল, প্রথমে হেডার, দেন মেনু, এবং তারপরে একটি পোস্ট লুপ ব্যবহার করে আমরা এই পোস্টগুলোকে এনেছি, তারপরে পেজিনেশন এসেছে, তারপরে ফুটার টুটার ইত্যাদি হাবিজাবি যা আছে ওগুলো। ঠিক একইভাবে আমরা যখন কোনো আমরা যখন কোনো কিছু সার্চ করি, যেমন আমরা যদি এখানে কোনো কিছু সার্চ করি,
সার্চ করার পরে যে পেজটা আসে সেটাও কিন্তু একই রকম প্যাটার্নেই আসে। এবং এছাড়াও আমরা যদি কোনো আর্কাইভ কোনো ক্যাটাগরিতে ক্লিক করি, সেই আর্কাইভ ক্যাটাগরিতেও কিন্তু একই প্যাটার্ন। মানে প্রত্যেকটা পেজ, বিশেষ করে ইন্ডেক্স ডট পিএইচপি, আর্কাইভ ডট পিএইচপি এবং সার্চ ডট পিএইচপি, এভরিথিং ইজ ইউজিং দ্য সেম প্যাটার্ন। প্রত্যেকটা পেজেই এই আর্টিকেলগুলো শো করানোর জন্য একই লুপ ব্যবহার করে। তো এখন কোশ্চেন হচ্ছে, যেহেতু প্রত্যেকটা সার্চ, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা টেমপ্লেট একই লুপ ব্যবহার করতেছে, তো প্রত্যেকটা টেমপ্লেটেই তো আমাদের লুপের জন্য একই কোড লেখা আছে। তো আমরা একই কোড যদি বারবার বারবার লিখি, এটা আসলে কোডের সংখ্যা বাড়িয়ে দেয়, তারপর থিমের সাইজ বাড়িয়ে দেয়। তো আমরা একটা কাজ করতে পারি, এই একই যে কোডগুলো সিমিলার, যে কোডগুলো একই রকম, সেই কোডগুলোকে কেটে আমরা আলাদা একটা ফাইল নিতে পারি। আমরা সেই ফাইলটার যে কোনো নাম দিতে পারি এবং সেই ফাইলটাকে আমাদের এই প্রত্যেকটা টেমপ্লেটের যেখানে প্রয়োজন হবে আমরা সেখানে কল করে দিতে পারি। বিষয়টা অনেকটা হেডার ডট পিএইচপি আমরা যখন ক্রিয়েট করেছিলাম, যে ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে যেহেতু হেডার ডট পিএইচপি থাকবে, সো দ্যাটস ওয়াই আমরা হেডার ডট পিএইচপি নামে আলাদা ফাইল নিয়ে সেই ফাইলটাকে প্রত্যেকটা টেমপ্লেটে কল করে দিচ্ছিলাম। তো এইখানেও যেহেতু এই বিষয়গুলো, বিশেষ করে পোস্ট লুপটা যেহেতু একই রকম হচ্ছে, সো আমরা এখানেও ঠিক একইভাবে আমরা সেই কাজটা করব। তো তাহলে চলুন দেখি কিভাবে এটা করতে পারি। দেখুন আমাদের সামনে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল ওপেন আছে। ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলের এই যে প্রত্যেকটা আর্টিকেল পাবলিশ করার যে টেকনিকটা, এই আর্টিকেলের শুরু থেকে এই পর্যন্ত এবং এক্সার্পট সহ এই অংশটুকু কিন্তু ইচ অ্যান্ড এভরিহোয়ার সেম। দেখুন আর্কাইভ ডট পিএইচপিতেও কিন্তু এই আর্টিকেলের অংশটুকু কিন্তু একদম সেম। আবার সার্চ ডট পিএইচপিতেও কিন্তু আর্টিকেলের অংশটুকু একদম সেম। তো এখানে আমরা এই আর্টিকেলের অংশটুকু কেটে বা আমাদের পোস্টের যে লুপ অংশটুকু, সেই অংশটুকু কেটে আমরা অন্য ফাইলে দিতে পারি এবং এখানে সেটাকে কল করিয়ে দিতে পারি। তো এখানে একটি কোশ্চেন, যে আপনারা বলতে পারেন যে শুধুমাত্র ইন্ডেক্স এবং আর্কাইভ ফাইল এবং এছাড়া আমাদের সার্চ ফাইল এগুলোই তো শুধু এক না, আমরা যে সিঙ্গেল ডট পিএইচপি এবং পেজ ডট পিএইচপি দিয়েছি সেখানেও তো আর্টিকেল অংশটুকু এক। হ্যাঁ, আপনারা চাইলে সেই পেজগুলোকেও একই নিয়মে করতে পারেন, কিন্তু এখানে আমাদের ডিজাইনে সামান্য কিছু ভিন্নতা আছে। আমরা যখন সিঙ্গেল ডট পিএইচপি ওপেন করি সেখানে আমরা সামান্য কিছু লিটল চেঞ্জ আছে, যেমন এখানে আমরা কমেন্ট টেমপ্লেট রাখতে চাচ্ছি, বা এখানে যে মেটা ইনফরমেশন যেটা আছে সেখানে আমরা মেটা ইনফরমেশন দিচ্ছি না, বা অনেকে চাইলে এখানে যে পোস্ট যে থাম্বনেল যে ইমেজটা আছে সেটাও বাদ দিয়ে দিতে পারেন। অথবা আপনি চাইলে এই পেজগুলোতে সাধারণত বেশি এডিট করা হয়ে থাকে, তো এই জন্য আমরা এই পেজগুলোকে এখান থেকে নিচ্ছি না। আমরা শুধুমাত্র ইন্ডেক্স, আর্কাইভ এবং সার্চ টেমপ্লেটটাকে নিচ্ছি। আপনি আপনার সুবিধা মতো যে কোনো টেমপ্লেটকে নিয়ে নিতে পারেন, দ্যাটস আপন ইউ। তো যেহেতু আর্টিকেলের অংশটুকু সেম, তো আমরা এখান থেকে এই আর্টিকেলগুলোকে এখান থেকে কাট করে নিচ্ছি। তো আর্টিকেলগুলো কাট করার পর একটি ছোট্ট এডিট, আমাদের আর্কাইভ ডট পিএইচপি পেজটাতে এখানে কিন্তু আমরা কোনো নিচে যে আমাদের যে পেজিনেশনটা আছে সেটা কিন্তু আমরা ইউজ করি নাই। কারণ হচ্ছে আমরা পেজিনেশন শেখার পূর্বে আমরা আর্কাইভ ডট পিএইচপি ফাইলটা করে ফেলেছিলাম, দ্যাটস ওয়াই আর্কাইভ ডট পিএইচপিতে আমরা কোনো পেজিনেশন দিতে পারি নাই, যেহেতু আমরা পেজিনেশন পরে শিখেছি। তো আমরা এই কাজটা করার আগে আমরা ছোট্ট করে এই পেজিনেশনটা আমরা আর্কাইভ পেজটাকে আমরা কপি করে এখানে বসিয়ে দিই। কারণ হচ্ছে আমাদের আর্কাইভ পেজেও তো আমাদের পেজিনেশনটা থাকা অত্যন্ত জরুরি, কারণ আর্কাইভ পেজেও তো পেজিনেশন থাকবে। আমরা যখন কোনো কিছু আর্কাইভ দেখব, যেমন অথর আর্কাইভ বা এনিথিং, তখন যদি অনেকগুলো হয়ে যায়, সো দ্যাটস ওয়াই তখন আমাদের পেজিনেশনটা প্রয়োজন হবে। সো এই জন্য আমরা আর্কাইভ পেজটাতেও এই পেজিনেশনটা অ্যাড করে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা যতটুকু পার্ট কমন আছে সেই পার্টগুলোকে এখান থেকে কেটে নেব। তো এই আর্টিকেল থেকে এই আর্টিকেল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা কমন আছে, সো এই পার্টটা আমরা কেটে নিলাম। কেটে আমরা এখন জাস্ট আমাদের এই টেমপ্লেট ফাইলে, আমাদের যে প্রজেক্ট ফাইল আছে সেখানে আমরা নতুন কোনো একটি ফাইল নিয়ে নিই। আমরা এখানে এনি নাম দিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো আমি এখানে এটার নাম দিলাম কন্টেন্ট ডট পিএইচপি, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন। তো এর মধ্যে আমরা আমাদের এই কমন অংশটুকু এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, ইন্ডেক্স ডট পিএইচপিতে ঠিক এই জায়গাটিতে যেখানে আমরা কেটেছি, সিম্পলি আমাদের গেট টেমপ্লেট পার্ট করে দিতে হবে। আপনারা অলরেডি জানেন যে গেট টেমপ্লেট পার্ট দিয়ে আমরা কোনো টেমপ্লেটের কোনো পার্টকে নিয়ে আসতে পারি। তো সিম্পলি এখানে আমরা কন্টেন্টটাকে কল করে দিচ্ছি, দিয়ে আমরা যদি ইন্ডেক্স ডট পিএইচপিটা লোড করে দেখি এভরিথিং ঠিক আছে কি না, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি যে এভরিথিং ইজ ফাইন অ্যান্ড ওকে। এখন আমরা যে কাজটা করব, এতক্ষণ আমরা যে কাজটা করেছি, মানে যে অংশটুকু কাট করেছি আর্কাইভ ডট পিএইচপি ফাইলের জন্য,
এই আর্টিকেলের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কাট করে আমরা গেট টেমপ্লেট পার্ট কন্টেন্ট দিয়ে পাইয়ে দেব এবং সার্চ ডট পিএইচপির জন্য আমরা একই কাজ করব। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে ইন্ডেক্স পেজ, আর্কাইভ পেজ, সার্চ পেজ, এগুলোর মধ্যে কিন্তু যে সবই মিল এমন না, এগুলোতে কিন্তু মিল নাই এমন অনেক কিছু আছে। যেমন এই যে সার্চ রেজাল্ট ফর, এই বিষয়গুলো কোনো মিল নেই। এছাড়াও এই যে আর্কাইভ পেজ, এই যে আর্কাইভের জন্য যে পিএইচপি কোডগুলো, এগুলোতেও মিল নেই। তো যে পার্টটুকু শুধুমাত্র মিল আছে আমরা সেই পার্টটুকু কেটে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। আপনি চাইলে এগুলোকে আলাদাও রাখতে পারেন, দ্যাটস নট এনি ম্যাটার। আপনি আপনার ইচ্ছা মতো আপনি চাইলে সাইডবার সহ কাট করতে পারেন, আপনি চাইলে ফুল লুপটাকে কাট করতে পারেন। দিস ইজ আপন ইউ, আপনি কিভাবে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আমরা জাস্ট আপনাকে ওয়েটা দেখিয়ে দিচ্ছি। ওকে, সো সেভ করেছি। এখন আমরা একটু আমাদের পেজগুলো রিফ্রেশ করে দেখে আসি যে সব কিছু ঠিক আছে কিনা। ইন্ডেক্স টেমপ্লেটটা ঠিক আছে। তো আর্কাইভ টেমপ্লেটটা আমরা কোনো একটা আর্কাইভে গিয়ে দেখি। আমরা অথর আর্কাইভে এসেছি, দেখতে পাচ্ছি হ্যাঁ আর্কাইভটাও ঠিক আছে এবং আর্কাইভের নিচে অ্যাজ ইউজুয়াল আমাদের পেজিনেশনটাও পেয়ে যাচ্ছে। এরপর আমরা সার্চটা দেখে আসি যে আমাদের সার্চ টেমপ্লেটটা ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের সার্চ টেমপ্লেটটাও ঠিক আছে এবং সার্চ টেমপ্লেটেও আমাদের পেজিনেশনটা আছে। ওকে, দ্যাটস ফাইন। আপনারা চাইলে আমরা আগে বলেছি যে সিঙ্গেল ডট পিএইচপি এবং পেজ ডট পিএইচপির জন্য এটা অ্যাপ্লাই করতে পারেন যদি আপনাদের ইনফরমেশনগুলো যদি সেম থাকে, বা ইনফরমেশন সেম না রেখেও অ্যাপ্লাই করা যায়। সেক্ষেত্রে কিছু লজিক্যাল ফাংশন ব্যবহার করে আমরা সেগুলো করতে পারি। তো সেগুলো আরেকটু অ্যাডভান্স লেভেলের বিষয়। আমরা এখানে শুধুমাত্র এই বিষয়গুলোই কভার করলাম যে কন্টেন্ট ডট পিএইচপি বা আপনি আপনার নিজস্ব বানানো কোনো ফাইলে এইভাবে কমন বিষয়গুলোকে কেটে আপনি আপনার কোডের সংখ্যা কমাতে পারেন এবং থিমের লোড কমাতে পারেন। সো ইটস দ্য ওয়ে, ভেরি ইজি। আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করে নেবেন। তো এটা আসলে ভিডিওর নাম আমরা দিয়েছিলাম পোস্ট লুপ, বাট ইটস নট এক্স্যাক্টলি পোস্ট লুপ। এটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে কন্টেন্ট ডট পিএইচপি বা কন্টেন্ট ফাইল তৈরি করা। তো ভালো থাকবেন সবাই। আক্টিভারিয়ার পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে অ্যাক্টিভ মেনু। প্রথমে বলে নিচ্ছি আমাদের আজকের পর্বটি অত্যন্ত বেসিক একটি পর্ব। আমরা এটা শুরুতেই দেখানো উচিত ছিল, বাট বাই চান্স কোনোভাবে মিস হয়ে গেছে। তো এটা খুবই কমন এবং ছোট্ট একটা ইস্যু। তো এই বিষয়টা আমরা আজকের পর্বে দেখব। তো তাহলে চলুন দেখি হোয়াট ইজ ইট। আমরা বর্তমানে আমাদের যে ওয়েবসাইটটি আমরা তৈরি করেছি, ডেভেলপ করেছি, সেই ওয়েবসাইটের হোম পেজে আছি। আমরা যদি এখান থেকে অ্যাবাউট আস পেজে যাই বা গেমস বা স্যাম্পল পেজ, আমরা যদি কোনো পেজে যাই, তো পেজে যাওয়ার পরে এই যে আমরা অ্যাবাউট আস পেজে আছি, অনেক ওয়েবসাইটে দেখবেন এই পেজটাতে যাওয়ার পরে ওপরে আপনি যে পেজে আছেন সেই পেজটা মার্ক হয়ে থাকে। মানে সেই পেজটা হোভার ইফেক্টে যেরকম থাকে ইন জেনারেলি সেরকম দেখা যায়, যাতে করে ইউজার সহজে বুঝতে পারে উনি কোন পেজে আছে। যেমন আমি যদি গেমস পেজে যাই, আমি এখানে স্বাভাবিকভাবেই এখানে ওঠা উচিত যে আমি গেমস ক্যাটাগরিতে আছি বা গেমস পেজে আছি। তো এটাই হচ্ছে মূলত অ্যাক্টিভ মেনু। তো আমরা এই অ্যাক্টিভ মেনুটি কিভাবে করতে পারি? ইটস ভেরি সিম্পল। আপনারা যদি একটু ট্রাই করেন আপনারা বুঝতে পারবেন। আমি তারপর বলে দিচ্ছি। আমরা যখন কোনো পেজে যাব, ধরলাম আমরা গেমস পেজে আছি, তো গেমসে ক্লিক করে গেমস পেজ ওপেন হওয়ার পর আমরা যদি গেমসটা ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমরা দেখব যে পেজটা অ্যাক্টিভ থাকে। ওয়ার্ডপ্রেসের একটি চমৎকার সুবিধা হচ্ছে যে পেজটা অ্যাক্টিভ থাকে সেই পেজে একটি আলাদা সিএসএস যোগ হয়ে যায়। সেই পেজের এলআইতে মানে সেই মেনুর এলআইতে আলাদা একটি সিএসএস যোগ হয়ে যায় এবং যেটার নাম হচ্ছে কারেন্ট মেনু আইটেম। আপনি যদি এই কোডগুলো পর্যবেক্ষণ করেন, আপনি দেখবেন শুধুমাত্র যেহেতু আমরা গেমসে আছি, শুধুমাত্র এই গেমস আইটেমেই এই এক্সট্রা সিএসএসটি আছে, কারেন্ট মেনু আইটেম। অন্য কোনো এলআইতে আপনি এই এক্সট্রা সিএসএসটি পাবেন না। হয়তো অন্যান্য অনেক ক্লাস আছে, কিন্তু কারেন্ট মেনু আইটেম নামে শুধুমাত্র এই গেমসের এলআইটাতেই আছে। তো তার মানে আমরা যদি এই যে হোভার ইফেক্টটা আছে, এই হোভার ইফেক্টটা যদি আমরা এই গেমসের এলআই এবং এলআইয়ের ভেতরে গেমসের যে এ আছে, এই লিঙ্কটাকে যদি আমরা এই সিএসএস দেই, তাহলে যখনই কোনো ব্যক্তি বা কোনো ভিজিটর যে কোনো পেজ ভিজিট করবে, সেই পেজের এলআইতে অটোমেটিক্যালি কারেন্ট মেনু আইটেম কথাটা চলে আসবে। এবং যেহেতু কারেন্ট মেনু আইটেমের আন্ডারে যে এ আছে বা যে লিঙ্ক আছে বা যে লেখা আছে সেটাকে আমরা সিএসএস দিয়েছি, সেই সিএসএসটা পাবে। বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আমরা যদি এখানে কারেন্ট মেনু আইটেম যেটা আছে এটাকে যদি নেই, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের এই প্যাটার্নটা কীরকম ছিল। প্যাটার্নটা ছিল যে প্রথমে মেনু,
তারপরে ইউএল, তারপরে এলআই, এলআইয়ের মধ্যে ক্লাস যেটা আছে কারেন্ট মেনু আইটেম, এবং তার মধ্যে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটার আমরা এখানে সিএসএস দিব। তো আমরা মেনুর জন্য যে সিএসএসগুলো লিখেছিলাম ঠিক সেই জায়গায় আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 63 নাম্বার লাইনের আশেপাশে মেনুর জন্য আমরা সিএসএস দিয়েছিলাম। তো আমরা style.css ফাইল এখানে আছি, এইখানে এই যে আমরা মেনুর জন্য যেখানে সিএসএস লিখেছিলাম তারই আশেপাশে লিখে দিব। তো এর আগে পরে হলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেহেতু মেনুতে আমরা কিছু একটা দিচ্ছি, সো আমরা মেনুর সাথেই কোডটা রাখলাম, এতে করে পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হবে। তো দেখুন, মেইন মেনু, ইউএল, এলআই এর একটা ক্লাস কি কারেন্ট মেনু আইটেম, এবং তার ভেতরে যে আছে সেটাকে কিছু একটা দাও। আমরা সেটাকে আমরা বোঝার জন্য সিম্পলি আমরা একটা কালার দিয়ে রাখতেছি, কালার রেড। এবার যদি আমরা এটা রিফ্রেশ করি, আমরা দেখব এই যেই পেজটা অ্যাক্টিভ থাকবে সেই পেজটা এই কালার রেড হয়ে গেছে। আমি বিষয়টা এক লাইনে আরও একবার রিপিট করতেছি। যেহেতু ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট যে পেজটা অ্যাক্টিভ থাকে, মেনুর মধ্যকার যে পেজটা অ্যাক্টিভ থাকে সেই পেজের জন্য আলাদা একটি সিএসএস দেয়। সো সেই পেজটাকে আলাদা করে আইডেন্টিফাই করার জন্য মেনুতে আমরা সেই সিএসএসটার মানে সেই ক্লাসটার একটা সিএসএস দিয়ে দিব, এবং যেই সিএসএসটা সেই অ্যাক্টিভ ক্লাসেই শুধুমাত্র হবে। আমরা যদি অ্যাবাউট আস পেজে যাই, আমরা দেখব অ্যাবাউট আসটা লাল হয়ে আছে। কারণ কি? কারণ হচ্ছে অ্যাবাউট আস পেজে কিন্তু এই মুহূর্তে ওই অ্যাক্টিভ মেনু ক্লাস যেটা আছে, অ্যাক্টিভ মেনু আইটেম, সেটা এখানে আছে। দেখুন, এই অ্যাবাউট আসের এলআইতে কারেন্ট মেনু আইটেম যেটা আছে সেটা পেয়ে গেছে। সো দ্যাটস ওয়াই অ্যাবাউট আসটা লাল। তো এখন আমরা এখানে লাল না করে এটার যে হোভার ইফেক্ট, হোভার করলে যেরকম ইফেক্ট হয় সেই ইফেক্ট এখানে দিয়ে দিব। তো এটার হোভার ইফেক্ট হচ্ছে এই যে এটা এখানে উপরেই দেখতে পাচ্ছি, ঠিক এই ইফেক্টটা দিয়ে দিব। রিফ্রেশ করি, দেখুন এখন চমৎকারভাবে আপনি যে পেজে অ্যাক্টিভ থাকবেন সেই পেজে এটা শো করবে। এটা কিন্তু শুধুমাত্র মেনুর ক্ষেত্রে, নট ফর আদার রিজন। আপনি যে ডান পাশে যেগুলো আছে বা এখানে যেগুলো আছে এগুলোর জন্য না, এটা শুধুমাত্র মেইন মেনুর জন্য। আর আপনি এই পেজগুলো তো করতে পারেন, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এভাবে করব না, কারণ জেনারেলি যেটা মেইন মেনু সেই মেনুর জন্যই মূলত এটা করা হয়ে থাকে। তো এটা অত্যন্ত ছোট একটা ট্রিক, জাস্ট সিএসএস এর ট্রিক, এবং এই ট্রিকটা আমরা না দেখালেও পারতাম। আপনাদেরকে এই ট্রিকটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ডপ্রেস এমন একটা জিনিস যেখানে আপনি যে ফাংশনগুলো ইউজ করবেন, বিল্ট ইন ফাংশনগুলো, সেই ফাংশনগুলোতে যখন আপনি দেখবেন যে সেই ফাংশনের জন্য যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জের অ্যারাউন্ডে ইন্সপেক্ট এলিমেন্ট করলে আপনি দেখবেন এক একটা এলিমেন্ট, এক একটা পার্ট, আলাদা আলাদা সিএসএস, আলাদা আলাদা ক্লাস, আলাদা আলাদা আইডি ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি দিয়ে দেয়। সেই ক্লাস আইডি ধরে আপনারা সেই পার্টগুলোকে আপনাদের ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন, এবং আপনি চিন্তাও করতে পারবেন না যে কত জটিল জটিল প্রবলেমের সমাধান আপনি সামান্য সিএসএস ব্যবহার করে এখান থেকে সলভ করে দিতে পারেন। সো এই টিউটোরিয়ালটি দেখানোর এটাই উদ্দেশ্য যে আপনারা এইভাবে আমরা এই যে অ্যাক্টিভ মেনুর জন্য ওয়ার্ডপ্রেস যে অটোমেটিক্যালি একটা সিএসএস ক্লাস নিয়ে আসে এখানে, এটা যদি আপনার জানা থাকে তো এইরকম ওয়ার্ডপ্রেস প্রত্যেকটা ফাংশনে এরকম অটোমেটিক্যালি ক্লাস আইডি নিয়ে থাকে আপনাদের ডিজাইনের সুবিধার জন্য। তো আপনি সেই ক্লাস এবং আইডিগুলোকে ধরে খুব ইজিলি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের বিভিন্ন বিষয়কে কন্ট্রোল করতে পারেন। তো আশা করি আজকে কি শেখালাম সেটা শিখেছেন, এবং কোন মেথডটা আমরা বোঝানোর চেষ্টা করেছি সেটাও আপনারা বুঝতে পেরেছেন।